পিনাকি দাস চৌধুরী, উনিও ওনার বক্তব্য খুব সুন্দরভাবে রেখেছেন। আমি ভাবছিলাম যে গত বছরের যেসব কথাগুলো আছে সেইগুলোর আবার রিপিট করেছে কিনা, দেখলাম মোটামুটি একই আছে। কয়েকটা নতুন এডিশন করেছেন, বোধহয় পড়াশোনা করে এসছেন, খুব ভালো লাগলো। আমাদের আমাদের মাঝে যার এখানে আমাদের এই সিপাহী জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া উপস্থিত আছেন। সময়ের কারণে অনেক সময় ওনার মানে বলার যে সুযোগ সেটা কম হয়, কিন্তু কিছু করার নেই। এটা মুখ্যমন্ত্রীর তো আনলিমিটেড। কিন্তু যাই হোক, আজকেও সকালবেলায় এক জায়গায় আমি যখন বলা শুরু করেছি, পরবর্তী সময় যখন আমি নামলাম, বললাম আজকাল দেখলাম আপনি 1 ঘন্টার নিচে কোনো কোথাও কথা বলেন, মানে 1 ঘন্টা মিনিমাম লাগে আপনার। আমি তাহলে কি করব, বলে একটু শর্ট করতে হবে, অনেকে বিরক্ত হয়। তো ভাবছি আস্তে আস্তে করে আমি কম করে নেব। আগে বলতো আপনি এতটুকুই বললেন, তো বোঝা যায় না কোথায় বেশি বলবো না কম বলবো। যাই হোক, মাঝখানে চলাটাই শ্রেয়। আগামী দিন চেষ্টা করব মাঝখানে চলার, বাইসাইকেলের মতো, না এই দিক না ডানপন্থী না বামপন্থী, সোজাপন্থী। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ডিএম এন্ড কালেক্টর এই ডিস্ট্রিক্টের। এবং যে কোনো প্রোগ্রাম যখন এই জেলাতে হয়, ডিএম সাহেব যখন এখানে প্রথমে ওনাকে এখানে পাঠানো হলো, আমি ওনাকে কিছু টিপস দিয়েছিলাম, এবং আমি দেখছি যেসব আমি টিপস দিয়েছিলাম তার থেকে বেশি টিপস উনি করছেন এখানে। তো ভালোই লাগছে, কারণ যত বেশি কাজ হবে এই জেলারই সুবিধা হবে, ভালো হবে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বিজয় দেববর্মা মহোদয়। আমার তো একটা মনিটরিং করার সবসময় একটা মানে বলবো যে হ্যাবিট হয়ে গেছে এটা, কারণ আইন শৃঙ্খলাটা ভেরি ইম্পর্টেন্ট। আর বিশেষ করে সিপাহীজলা খুব খুব নাম আছে কিন্তু সব দিকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিজয় বাবুকে সবসময় লক্ষ্য রাখি ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, কিন্তু আরেকটু পুশ করতে হবে। 100% 35 বছর এবং 10 বছরের রাজত্বে আমরা যা দেখে এসেছি সিপাহীজলাকে, আমরা ধরে নিয়েছি এইভাবেই বুঝি জীবন। এইভাবে জীবন হবে না। জীবনের যে আসল মিনিং, সেই মিনিং সে আমাদের যেতে হবে। খুব পরিশ্রম করছেন উনি, এবং আমরা এখন যেভাবে কাজ করছি, আমাকে অনেক সময় অনেকে গিয়ে বলেন আরে সিপাহীজলাতে এই হচ্ছে সেই হচ্ছে। আমি বললাম ইতিহাসটা দেখো আগে কি হয়েছে, সেই ইতিহাসের তুলনায় এখন কি, কিছুই না। একদিনে এটা ম্যাজিকের মতো তো হবে না, সবকিছু একদম 100% হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস যে আমাদের সরকার যেভাবে কাজ করছে চলছে, মানুষ কেউ উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দেয় না। মানুষ চায় না যে একটা অশান্তির বাতাবরণ হয়। আমি সব জায়গায় একটা কথাই বলি, অশান্তির জন্য মাঝে মাঝে শক্তিরও প্রয়োগ করতে হয় শান্তি বজায় রাখার জন্য, এবং এটা আগামী দিনও আমরা করব, এবং এক্সট্রিম অব্দি করবো সেটা। মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি আমাদের সবসময় এই কথাটা বলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন, এই ডিপার্টমেন্টের শ্রী জয়ন্ত দে মহোদয়, ডাইরেক্টর। উনিও ওনার খুব সুন্দর বক্তব্য আমাদের সামনে এখানে রেখেছেন। সত্যি এক এক সময় অবাক হই, এক একজন ব্যক্তি, অনেক সময় আজকে আমি অনেক জায়গায় বলি এগুলো, যে ব্যক্তি কিছু না। কমিউনিস্টরা প্রায় বলে ব্যক্তি কিছু না, এদের ফটোও টাঙায় না কোথাও। আমি একবার বলছিল যে আমি তো প্রথম ডাক্তারি থেকে যখন পলিটিক্সে জয়েন করলাম, আমার ফটো যখন রাস্তার মধ্যে লাগানো হতো আমার নিজেরই লজ্জা লাগতো। আরে কি ব্যাপার, এই ফটো, আমার ফটো রাস্তায়। তো আমি একজন দিল্লির এক লিডারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আরে এ তো ফটো কেন লাগাতে হবে, কমিউনিস্টরা তো ফটো ছাড়া 35 বছর এখানে রাজত্ব করলো, তো আমরা ফটো লাগানোর দরকার নেই। तो আমার বড় একটা সুন্দর কথা বলেছে, আর इनके पास फेस कहाँ है যে फोटो लगाएंगे। तो इसीलिए हम लोगों में इतना फेसेस है, मोदी जी से शुरू करके, इसीलिए आप इसमें ये मत कीजिए, इसमें कोई चिंता नहीं है। প্রথম প্রথম তো একটু অসুবিধা হতো, এখন আমিও একলা মেটাই, এখন ফটো ঠিকভাবে লেগেছে কিনা তার দিকে আমার নজর।
মানে অদ্ভুত সিচুয়েশন হয়ে গেছে। তো যাই হোক, এগুলো তো মানে আমার অভিজ্ঞতাগুলো আমি বলছি, শেয়ার করাটা দরকার। সবসময় এত প্রেশার থাকে আমাদের। আজকেও আমি বলেছি সব জায়গায় যে প্রেশার বেশি নিতে নেই, প্রেশার দিতে হয়। প্রেশার অন্যকে দিতে হয়, প্রেশার নিলে না কে দেনে কায়। তো প্রেশার ওই যে আমাদের প্রেশার কুকার আছে না, কুকারের বেশি প্রেশার হলে, হঠাৎ করে প্রেশার হলে ফুস করে একটা সাউন্ড হয়, তো খুব করে হাসতে হবে, মজাক করতে হবে, সেন্স অফ হিউমার থাকতে হবে, তাহলে প্রেশারটা তত লাগবে না। আমার যে কথা, আমার যে বলার যেটা আমি বলতে চাইছি, সেটা মানুষের সাথে, মানুষের হৃদয়ের সাথে যাতে টাচ করে, তার জন্য এই প্রেশার রিলিজ করা দরকার। আমরা এইভাবেই আমাদের সরকার এবং আমাদের যে চিন্তাধারায় আমরা চলি, সেই চিন্তাধারায় আমরা চলছি। আমাকে এক লিডার আমাকে বলছিলেন, আরে আপ কিউ ইতনা দিমাগ সে লিজে, দিল সে মত লিজে। আমি বললাম যে এটা তো হয় না, ত্রিপুরার মানুষ এমনি একটু অন্য স্টাইলের লোক, ইমোশনাল তো হতেই হবে। দিল এবং দিমাগ দুটো একসাথে না চললে মানুষের দুঃখ বুঝবো না, কষ্ট বুঝবো না, খালি দিমাগ দিয়ে কাজ করলে হবে না। আমরা সেইভাবে আজ কাজ করছি। সত্যি আজকে যেটা আমি যেখান থেকে আমি শুরু করেছিলাম, যে একজন মানুষ একজন ইনস্টিটিউশন হয়। আজকে অদ্বৈত মল্লবর্মনের 112তম যে জন্ম শতবার্ষিকী উদযাপন, এখানে আমার পূর্ববর্তী বক্তারা পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন কিভাবে উনি সেই অধুনা পাকিস্তান, সেটা ইস্ট পাকিস্তান বা আনডিভাইডেড ইন্ডিয়া, সেই জায়গার মধ্যে ওনার জন্ম, সেই ব্রাহ্মণবাড়িয়ার ওনার জন্ম হয়েছে। অত্যন্ত মেধাবী ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত গরিব, প্রচন্ড গরিব কোথায় ওনার দিন কেটেছে। সেখান থেকে উনি যে স্কুল আছে, খুব নাম করা স্কুল, অন্নদা স্কুল, আপনারা সবাই জানেন ব্রাহ্মণবাড়িয়া, অন্নদা স্কুল, অন্নদা স্কুল না, সেখানে উনি পড়াশোনা করতেন। এবং সেই জায়গায় উনি যখন সেই স্কুলে যেতেন, সেই স্কুলে উনার বয়স মাত্র, অন্নদা হাই স্কুল তার নাম ছিল, তার বয়স ছিল মাত্র 13, পায়ে হেঁটে যেতে। এবং সেখানে উনি কিন্তু ভাষার প্রতি উনার কিন্তু প্রচন্ড মানে দখল ছিল। এবং মেট্রিকুলেশন যখন পরীক্ষা দেয়, উনি কিন্তু ফার্স্ট ডিভিশন পায় সেখান থেকে। এবং পরবর্তী সময়ে উনি কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে পড়েন, উনি আইএ পড়েন, কিন্তু অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিন কেটেছে, বিয়ে শাদী করেননি, পরবর্তী সময়ে বিয়ে শাদী করেননি। এবং ওনার যে দিদি আছে, দিদিকে, ওনার যে ভরণ পোষণ, দিদির জন্য উনি সারা জীবন দিদির জন্য কাজ করেছেন। এবং এই যে আইএ পড়তে গিয়ে ফার্স্ট ইয়ারে ওনার কিছু জায়গায় টিউশনির মতো করতেন, খেয়ে, মানে বাড়ির মধ্যে, যেমন আগে প্রাইভেট টিউটর থাকতো, মানে ঘরের বাড়িতেই থাকা, খাওয়া, এবং তাতে করে তার খাওয়া দাওয়া চলতো। কিন্তু শেষ পর্যন্ত আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন। এবং সেখান থেকে 1934 অর্থাৎ উনার বয়স যখন 20 বছর, কলকাতায় যান। এবং সেখানে ওনার ত্রিপুরায় যে ত্রিপুরা হিত সাধিনী সভার মাসিক যে পত্রিকা, সেই ত্রিপুরায় ওনার কাজ পেয়ে যায়। এবং সেখান থেকে ওনার যে কর্মজীবন শুরু হয়। পরবর্তী সময়ে 1935-এ উনি নবশক্তি পত্রিকায় যোগ দেন এবং সেখানে সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। আপনারা সবাই যারা পুরনো লোক নিশ্চয়ই নাম শুনেছেন। এবং সেখানে যদিও প্রেমেন্দ্র মিত্র সম্পাদক ছিলেন, কিন্তু সব কাজ কিন্তু এই অদ্বৈত মল্লকেই করতে হতো। এবং পরবর্তী সময়ে উনি কিন্তু সেটা সম্পাদকই হন। এবং উনার যে কাজ, এত ভালো কাজ করতেন, শেষ পর্যন্ত আজাদ, মোহাম্মদী, নবযুগ, কৃষক, যুগান্তর, আনন্দবাজার, দেশ পত্রিকা এবং বিশ্ব ভারতীয় যে প্রকাশন, সেই সব বিভাগে উনি কাজ করেছেন।
আমার কাছে যে ডাটাগুলো আছে, যে প্রথম জীবনে উনি কিন্তু কবিতা লেখা শুরু করেছিলেন এবং 14 বছর বয়স মাত্র। এবং এইসব যে কবিতা শুরু করেছেন, যারা স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা আছেন, সেগুলো যখন ছাপতো তাদের কাছে খুব খুব আকর্ষণীয় ছিল। এবং এই যে যাকে বলে নিম্নবর্গ বলে, যে আমরা মানুষ, যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে স্লোগান দিয়েছে, এমনিতে দেয়নি কিন্তু। যে এসটি সম্প্রদায়ের ব্রেন একটু আলাদা হবে অন্য সম্প্রদায়ের থেকে। আমি জানি না আজকের দিনে এটা মানেন কিনা, আগেও মানতো না কেউ, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে অপ্রেস করে যেভাবে রাখা হয়েছিল সেটা এরকম। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন, যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, সব মানুষ আমরা এক। এবং এখানে থানসা সবাই মিলে আমরা যার যার পটেনশিয়াল আছে, এখানে ডাইরেক্টর সাহেব এই বিষয়ে বলেছেন এখানে, যে যার মেরিট আছে সে মেরিটের লগে শিডিউল শব্দের কোনো মানে নেই। শিডিউল ট্রাইবস বা শিডিউল কাস্ট এর কোনো মানে নেই। একজন খেলতে গেছে এখন, ফর এক্সাম্পল, খেলার মধ্যে সে যদি একজন সো কল্ড শিডিউল নাম দেয়, তার যে পারফরম্যান্স খেলার মধ্যে কি এসসি এসটি করে আলাদা হবে? কিন্তু পারফরমেন্সের উপর দেবে তাকে সেখানে। তো পারফরমেন্স হিউম্যান বিইং হিসাবে সবার এক, খালি এভাবে মানসিকভাবে তাকে দাবিয়ে রেখে, মানে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে এই ধরনের যে কাজ সেটা করেছে, এবং তার বিরুদ্ধে যে সোচ্চার হয়েছেন ডক্টর বি আর আম্বেদকর, আমরা সবাই জানি। এবং উনি অদ্বৈত মল্ল কিন্তু সাংঘাতিক পরিশ্রমী লোক ছিলেন। আমি দেখেছি যারা কষ্টে থাকে, যত বেশি কাউকে অপ্রেস করা হবে, তার মধ্যে কিন্তু দেখা যায় একটা জেদ ভিতরে কিন্তু আসে, এবং এই জেদের কারণে তার ভিতরে যে অন্তর্নিহিত যে শক্তি সেটা কিন্তু বেরিয়ে আসে। এবং এই ধরনের ব্যক্তি খুব অল্প বয়সের মারা গেছেন, এবং উনার যে যে কীর্তিগুলো আছে আজকে আমরা সেইগুলো কিন্তু এখানে আলোচনা করি। আমরা সবাই জানি যে উনি বেলেঘাটার ষষ্ঠী তলার বাসাবাড়িতে একটা উপরে টিনের ঘর, সেখানে উনি থাকতেন, নিজে রান্না করতেন, আর বইয়ের প্রতি উনার একটা বিরাট টান ছিল। আমি আজকেও একটা জায়গায় 50 বছর পূর্তি উপলক্ষে আমি গিয়েছিলাম, গোল্ডেন জুবলি আমাদের মধ্যশিক্ষা পর্ষদে। সেখানে আমি বলছিলাম, অনেক মানুষ শিক্ষিত, কিন্তু এরপর দেখা যায় অশিক্ষিতর মতো ব্যবহার করে। আমাদের মধ্যে একটা সমস্যা কি, আমরা পড়াশোনা ডিগ্রি পেলাম, একটা সার্টিফিকেট পেলাম, এরপর যে একটা কন্টিনিউশন করা, যে আমার আরো বেশি পড়াশোনা করতে হবে, আমার জানতে হবে, এই ডিসকন্টিনিউশনের জন্য এই ধরনের শিক্ষিত মানুষের মধ্যে এক এক সময় অশিক্ষিতর মতো কথাবার্তা বলে। অশিক্ষিত বলবো না, অনেক লোক আছে যারা পড়াশোনা জানা সত্ত্বেও, না জানা সত্ত্বেও শিক্ষিতর থেকেও ভালো ব্যবহার করে। আর ডিগ্রি সার্টিফিকেট দিয়ে শিক্ষা হয় না। অনেক সময় আছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেও অনেকে অনেক কিছু করতে পারে, অনেক কিছু জানতে পারে। তার যে ট্রেডিশনাল যে ওয়ার্ক আছে তার মধ্যে এটাও একটা শিক্ষা, প্রকৃত অর্থে একটা মানে মানুষ হওয়ার জন্য যে শিক্ষা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে ডাইরেক্টর সাহেব বলেছেন যে কলমের শক্তি এত স্ট্রং যে অদ্বৈত মল্ল বর্মন দেখিয়েছেন, যে আজকে উনাকে আমরা কেন স্মরণ করছি, যে সোর্ড নিয়ে যে কাজটা করা যায় না, আজকে ওনার লেখনী শক্তির কারণে আজকে আমরা তাদের স্মরণ করতে পারছি। তো আজকে তিতাস একটি নদীর নাম, এবং যদিও এটা কিন্তু তখন এই উপন্যাসটি প্রকাশ হয়নি, উনি মারা যাওয়ার পর কিন্তু 37 বছর বয়সে উনি মারা যান, এবং 1951-এ ওনার 16 এপ্রিল ওনার জীবনদীপ নিভে যায়। কিন্তু তারপরে কিন্তু তিতাস একটি নদীর নাম সেটা কিন্তু প্রকাশ হয়। ওনার অনেক উপন্যাস, গল্প, এবং একটা জিনিস ওনার লেখার মধ্যে, আজকাল কিন্তু রোমান্টিক অনেকের গল্প বা কবিতা লেখে, কিন্তু ওনার মধ্যে রোমান্টিক বিষয় ছিল না। জীবন
উনার যে জীবনের বিষয় নিয়ে, তার জীবনকে নিয়ে উনার যে শিল্পের যে বাস্তব রূপকার তিনি ছিলেন। আর একটা ছিল মানুষ এবং প্রকৃতির মধ্যে যে ব্রিজিং, যে একটা সম্পর্ক, যে অপূর্ব এক মর্মিতার যে বন্ধন, সেটা উনার লেখনী শক্তির মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং উনার থেকে আজকের তারিখে অদ্বৈত মল্লবর্মণকে নিয়ে সামনে রেখে অনেক অনেক রাজনীতি করেছে। কিন্তু আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি রাজনীতি কিন্তু করেন না। বারবার আমরা দেখেছি মানুষকে সম্মান দেওয়ার। আপনারা ভাবুন যে এসটি সম্প্রদায়কে কোথায় উনি নিয়ে গেছেন। আমাদের বিভিন্ন যখন কোনো বিষয় দাঁড়ায়, আমাদের কমিটি হোক, যে কোনো জায়গায় সবসময় বলে এসসি সম্প্রদায়ের আছে কিনা, এসটি সম্প্রদায়ের আছে কিনা। সবসময় কিন্তু এগুলো কিন্তু আগে ছিল না, যে সবাইকে আপলিফট করতে হবে, সব মানুষকে একসাথে নিয়ে যে চলার, সেটাই একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার, নেতৃত্বাধীন সরকার, তারাই করতে পারে। সেটা কিন্তু আমি মুখে বলছি না, যখন ওনার সাথে আমরা কথা বলি সেখানেও আমরা দেখেছি। অদ্ভুত একটা বিষয় আমরা দেখি যে এই যে ক্ষণজন্মা ব্যক্তি, অনেক, আমি নাম বেশি বলবো না, যারা অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসছে এবং এমন সব ওনারা কাজ এখানে করে গেছেন যেগুলো মনে হয় যে ভগবান পাঠিয়েছে, তুমি তোমার কাজটা করে চলে এসো এবং তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, এরকম। যদি আমরা সত্যেন্দ্রনাথ দত্তর কথা বলি, মাত্র 48 ইয়ার্সে উনি মারা যান। সুকান্ত ভট্টাচার্যের কথা যদি বলি, 21 বছরে মারা যান। স্বামী বিবেকানন্দজি মাত্র 39 বছরে মারা যান। আর অদ্বৈত বল্লভবর্মন বেঁচেছেন মাত্র 37 বছর। এরকম আনগণিত বহু লোক। কাজেই এই যে যারা লিজেন্ড ব্যক্তি, তাদের সম্পর্কে আগে খালি রাজনীতি করা হয়েছে ওনাদেরকে সামনে রেখে। আর আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি যে লিজেন্ড ব্যক্তি প্যাটেল সাহেবকে কিভাবে আজকে সম্মান দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসকে কিভাবে সম্মান দিয়েছেন, একের পর আপনারা এক দেখুন, ডক্টর বি.আর. আম্বেদকরকে কিভাবে সম্মান দিয়েছেন। এখানে কিন্তু সত্যিকারের অর্থে এই সমাজের জন্য যারা কাজ করে গেছেন, তাদেরকে প্রকৃত অর্থে সম্মান দেওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে। এবং এই সমাজের যারা যারা যুক্ত আছেন তাদের প্রতি কানেক্ট হওয়ার জন্য এই কাজটা, এবং তাদের যে যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জন্য যা যা কাজ করে, বিভিন্ন স্কিম আমার মাননীয় মন্ত্রী এখানে বলেছেন যে কত রকমের স্কিম এখানে করা হয়েছে। আপনারা সবাই জানেন যে দ্য টার্ম অনুসূচিত, আমরা এখানে কিন্তু এইসব অনুসূচিত চলে না, কিন্তু হিন্দি বলে কিন্তু অনুসূচিত। এটা কি বলছে? অনুসূচিতের যে যে টার্ম, তার মিন হচ্ছে শিডিউল, মানে হিন্দিতে বলে অনুসূচিত, আবার এটা হচ্ছে শিডিউল। এবং এটাকে একটা কমিউনিটি হিসেবে কিন্তু দেখা হয়। এবং কমিউনিটি কারা? শিডিউল, মানে শিডিউল অর্থাৎ অনুসূচিত এসসি, অনুসূচিত ট্রাইবেল। এবং এই যে কমিউনিটিজ আছে তাদের কিন্তু সোশিয়ালি দেখা গেছে, ইকোনমিক্যালি এবং এডুকেশনালি ডিসক্রিমিনেট করা হয়েছে এতদিন ধরে, এত বছর ধরে। এবং এসসি ওয়ার অফেন রেফার্ড টু এজ আনটাচেবল। আমরা সবাই জানি আনটাচেবলের কথা, অস্পৃশ্যতার কথা আমরা সবাই জানি। এবং এই যে শেষ পর্যন্ত এটার নাম দেওয়া হয়েছে দলিত, এবং সেই দলিত নামটা কে দিয়েছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। অর্থাৎ ব্রোকেন, ডিসপ্লেসড, অর্থাৎ সাপ্রেসড যে গোষ্ঠী, তারা হচ্ছে দলিত। কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন এই যে স্পেসিফিক যে শিডিউল যে ট্রাইবস বা গ্রুপস আছে, দলিত বা যাই বলুন, অনুসূচিত বা এই যে নামগুলো দেওয়া হয়েছে, তাদেরকে সেফগার্ড দেওয়ার জন্য আজকে কনস্টিটিউশন
যেটা ফার্স্ট যে শিডিউল কাস্ট হিসাবে সেটা কনস্টিটিউশনে 1935-এ সেটাকে মান্যতা দেওয়া হয়। দ্য টার্ম পপুলারাইজড বাই ডক্টর বি.আর. আম্বেদকর, এবং এই যে উনার অ্যাডভোকেসির কারণেই আজকে এই শিডিউল কাস্টদের, অনুসূচিত জাতিদের যে রাইটস দেওয়ার জন্য, আপনারা সবাই জানেন উনি সংবিধান রচয়িতার হেড ছিলেন, এবং এগুলো মাথায় রেখে কিন্তু সেই কনস্টিটিউশনটা বানানো হয়েছে। এখানে আনটাচেবিলিটি, সেটা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি উনার যে কনস্টিটিউশনের মধ্যে রাখা হয়েছে, এবং সেটা আর্টিকেল 17 মধ্যে সেটা দেওয়া আছে। রিজার্ভেশনের বিষয়ে 15(4) এবং 16 ফর অ্যাপয়েন্টমেন্ট বা এডুকেশন এর বিষয়ে যদি কারোর রিজার্ভেশন দরকার, সেটাও কিন্তু এই রাইট অ্যাকর্ডিং টু এই আর্টিকেল, মানে আইন কিন্তু আমাদের সেটা দিয়েছেন 15(4) and 16। আমরা যদি প্রমোশনের কথা বই, সেখানেও আর্টিকেল 16(4)(a) যারা শিডিউল ট্রাইবস বা শিডিউল কাস্ট আছে তাদেরকে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি পলিটিক্যাল যে রিপ্রেজেন্টেশন, এখন তো অনেক সময় অ্যামেন্ডমেন্টও হচ্ছে, অনেক জায়গায় 33% রিজার্ভেশন ইত্যাদি আসছে এগুলো, কিন্তু সংবিধানের মধ্যে আর্টিকেল 333-র মধ্যে লোকসভার জন্য এই এসসি এবং এসটিদের জন্য রাখা হয়েছে। স্টেট অ্যাসেম্বলির মধ্যে আর্টিকেল 332-র মধ্যে রাখা হয়েছে। শুধু তাই নয়, একটা ন্যাশনাল এই যে মনিটরিং করতে হবে যে সবাই ঠিকভাবে মানে এগুলো ফলো করছেন কিনা, ন্যাশনাল কমিশন আন্ডার আর্টিকেল 338 এবং 338(a), সেখানে এই যে রাইটস এবং সেটা প্রপারলি গার্ড হচ্ছে কিনা তার জন্য একটা মনিটরিং টিম করা হয়েছে। আমরা সবাই জানি যে প্রোটেকশন দেওয়া হয়েছে যারা অ্যাট্রোসিটিস করে, এসসি এসটির যারা বিভিন্নভাবে আমরা জানি, সে তার জন্য একটা আইন করা হয়েছে, যেটার আগে বলা হতো প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1976, যেটাকে ফরমালি দ্য আনটাচেবিলিটি বলা হতো। এবং পরবর্তী সময়ে শিডিউল কাস্ট অ্যান্ড ট্রাইবস প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989, মানে আইন দিয়ে কিন্তু যেভাবেই এই যে আমাদের শিডিউল ট্রাইব অ্যান্ড শিডিউল কাস্ট তাদেরকে কিভাবে আইনের মাধ্যমে তাদেরকে প্রোটেকশন করা হয়, আস্তে আস্তে করে কিন্তু এই জায়গাটা এখন অনেকটা, এখন কিন্তু এরকম মনে হয় না যে কেউ মানে ডিসপ্লেসড বা কেউ সাপ্রেসড। এখন কিন্তু ওই যেটা বললাম, মাননীয় প্রধানমন্ত্রীজি যে বললেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, এই প্রয়াস চলছে। আমরা আগামী দিন অদ্বৈত বর্মনের যে আরো ওনার যে লেখা, সেগুলো আমার মনে হয় সবাই মিলে আরো বেশি করে পড়া উচিত এবং তার সম্পর্কে জানা উচিত, তাতে করে নেক্সট যে জেনারেশন আছে তারা কিন্তু আরো তার ওনার সম্পর্কে যখন জানবে, তারাও কিন্তু অনেক বেশি ইন্সপিরেশন পাবে, এবং তারাও কিন্তু এই ধরনের ঘটনায় নিজেদেরকে মানে সে কনসেন্ট্রেট করবে যে এই ব্যক্তি এত কিছু করেছে, করার পরে আজকে আমাদেরও উনি যদি 100% করে থাকেন, আমি তো অ্যাটলিস্ট 70% করি, এবং এগুলো যখন আমরা করব তবেই গিয়ে আমরা যে আগামী দিন সবাই মিলে আমরা এই ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা আমরা বানাতে পারবো। এখানে আরেকটা প্রকল্প, মুখ্যমন্ত্রী তপশিলি জাতি বিকাশ যোজনা নামে একটি নতুন প্রকল্প মোস্ট প্রবাবলি আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন, সেখানে 2025-26 থেকে 2027-28 এই যে অর্থ বছরে দুটি প্রকল্প নেওয়া, এগুলো হচ্ছে পোলট্রি এবং হাঁস পালন, ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা, মৎস্য, শুকনো মাছ এবং সবজি বিক্রেতা। আরেকটা প্রকল্প 2025-26 অর্থ বছরে প্রায় 1428 জন এই যে প্রকল্প আছে তার মধ্যে সুবিধা দেওয়া হয়েছে, তাদের করে 7,000 টাকা করে আর্থিক সহায়তা করা আগামী দিন হবে। এবং এরকম প্রচুর প্রকল্প, আমি এত ডিটেলস আর যাচ্ছি না, কারণ এই প্রকল্পগুলো অলরেডি টু সাম এক্সটেন্ট উনি বলেছেন।
তো আজকের এই যে অবজারভেশন অফ 112th বার্থ অ্যানিভার্সারি অফ আদিত্য মল্ল বর্মন 2026-এ আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি দপ্তরকে ধন্যবাদ দেব এবং আবার সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং আবার এই নতুন বৎসরে শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি।